জাতীয় কংগ্রেসের আশিস কুমার সাহার সমর্থনে আজকের এই জনসভায় সমবেত পার্টির রাজ্য কমিটির সম্পাদক প্রধান বক্তা কমরেড জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস নেতা দিবাচন্দ্র রাঙ্খাল, সিপিআই নেতা ধনমণি সিং সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ এবং আজকের এই সভায় সমবেত মা বোনেরা, ভাই ও বন্ধুগণ, আগামী 19শে এপ্রিল দেশের প্রথম পর্যায়ের ভোটে পশ্চিম ত্রিপুরার আসনে ভোট হবে। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি এই সভার মাধ্যমে এই এলাকার সমস্ত ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি। কেন ইন্ডিয়া জোট, এগুলো ব্যাখ্যা আমাদের প্রধান বক্তা করবেন। 2014 সালে দিল্লিতে নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি বলেছিল, বিজেপিকে সরকারে আনো, প্রতি বছর 2 কোটি বেকারের কর্মসংস্থান হবে, দেশ বিদেশে যত কালো টাকা আছে সবগুলো এনে আমাদের সকলের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিকে থমকে দিয়ে স্থিতিশীল করা হবে 100 দিনের মধ্যে। এরকম আরো অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। সেবারের ভোটে বহুদলীয় প্রতিযোগিতায় মাত্র 31% ভোট পেয়ে 282টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসে, এনডিএ জোট গঠন করে তারা সরকার চালায়। তারপর 2019 সালে ভোট হয়েছে। ভোটের প্রাক মুহূর্তে কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ এর কনভয়ের মধ্যে সন্ত্রাসবাদীদের হামলায় 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। তাতে আমরা দেশবাসী আমাদের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং তার মদতদাতা তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি। আমাদের মধ্যে একটা দেশপ্রেমিক জাতীয়তা বোধ জেগে উঠে। ভুলে গেলাম আমরা 5 বছরে 2 কোটি বেকারের চাকরি হয়নি, কারোর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেনি, জিনিসপত্রের দাম বেড়েছে, থামেনি। সেই ভোটেও বহুদলীয় প্রতিযোগিতায় 37.5% ভোট পেয়ে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসলো 303টা আসন নিয়ে। এবার আবার ভোট আসছে, এবার বহুদলীয় প্রতিযোগিতা নয়। কারণ দেখা গেছে যে 14 সালেও 69% মানুষ বিজেপিকে পছন্দ করেনি। 19 সালেও আমরা দেখেছি 62% লোক বিজেপিকে পছন্দ করেনি, কিন্তু ভোট ভাগাভাগির মধ্য দিয়ে তারা কম ভোট পেয়ে সরকারে চলে আসে। তাই এবার ঠিক হয়েছে বিজেপির প্রার্থী বিরুদ্ধে একজন অভিন্ন প্রার্থী করো। তার জন্য 27-28টি দল মিলে ইন্ডিয়া জোট গঠন করা হলো এবং ইন্ডিয়া জোট গঠন করে এবারকার ভোটে এই প্রতিযোগিতা যাচ্ছে। 543টা আসনের মধ্যে অধিকাংশ আসনে অভিন্ন প্রার্থী দিয়ে লড়াই হবে। ভারতের জাতীয় কংগ্রেস, বামপন্থী দলগুলো, আঞ্চলিক দলগুলো সবগুলো মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গিয়েছে। তাতে বিজেপি প্রচন্ডভাবে ভয় পেয়েছে এবং ভয় পেয়ে সে বিরোধীদের উপর হামলে পড়ল। দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল ভোট ঘোষণার পর, আগে করেনি। কারণ দিল্লিতে 7 আসন 4-3 সমঝোতা হয়েছে কংগ্রেস এবং আপ। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, কংগ্রেস আদালত হয়েছে, তাই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিপদ বেড়েছে, গতবারের সিট পাবে না। তাই দেখা গেছে যে 303 আসনের মধ্যে প্রায় 120 থেকে 150টা আসন বিজেপির ক্ষেত্রে এখন অনিশ্চিত। একথা জোর দিয়ে বিজেপি বলতে পারছে না এগুলো জিতবে।
তাদের যে নিয়ন্ত্রক শক্তি আরএসএস, তারা যে সমীক্ষা করেছে, তারা দেখছে 205-10-এর বেশি আসন পাওয়ার সম্ভাবনা নাই। 400 পার তো দূরে থাক, সরকারই করা যাবে না। এরকম যে একটা অবস্থার মধ্যে এবারের ভোট হচ্ছে। আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, ওইখানে 10 বছর, এখানে 6 বছর। এই 6 বছরে প্রথম খুন হয়েছে গণতন্ত্র। আপনাদের উল্টো দিকে আমাদের অফিসটা দেখুন, এটার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমাদের রাজ্যে গণতন্ত্রের চেহারা কি। ভোট বলে অফিস খোলা গেল, ভোট ফোরালেই বোধহয় বলবে যে 5 তারিখ ওটাও, এখানে অফিস রাখা যাবে না। অর্থাৎ এটা একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার দিয়ে এগোচ্ছে। তাইলে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় স্বৈর শাসনের পক্ষে আমরা মত দেব কি? আর দাবি আদায় না হতে পারে, আদায়ের জন্য চিৎকার করার গণতন্ত্র তো থাকতে হবে, এটাই তো থাকবে না। এবার বলছে 370 আসন চাই, অর্থাৎ পার্লামেন্টে 2/3 মেজরিটি চাই। পার্লামেন্টে 2/3 মেজরিটি মানে এই সংবিধানের খুন নলচে পাল্টে নেওয়া যাবে। তারা এনআরসি, সিএএ এগুলোকে সামনে নিয়ে এগুচ্ছে। এই সিএ এর মাধ্যমে কি হবে? বহু লোকের নাগরিকত্ব যারা আছে তাদের কেটে দেওয়া হবে, এমন একটা সংবিধানের সংশোধনী এখানে এনেছে। অর্থাৎ মানুষকে বিব্রত রাখো। হিটলারের দেশে বলা হয়েছিল এমন ব্যবস্থা নাও মানুষ যেন শুধু বেঁচে থাকার জন্য আমাদের ভোট দেয়, অন্য কিছু চাইবে না। এরকম অবস্থা ত্রিপুরাতে করতে চাইছে। কিন্তু এটা পরিষ্কার, 20 শতাব্দীর প্রথম দিকে ইতালির মুসোলিনি, জার্মানির হিটলার, জাপানের তোজো বিশ্ব শাসন করতে চেয়েছিল, বিশ্ববাসী তাদেরকে শাসন করতে দেয়নি, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের দেশেও ওরা যেটা চাইছে এটা হবে না। আর এখানকার প্রার্থীর কথা তো বলে লাভ নাই। বিপ্লব কুমার দেব 4 বছর পর যাকে তার নিজের দল সরিয়ে দিল, সে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীকে একজন সফল সাংসদ হিসেবে ভোট দিতে কেন যাব আমরা? তার তো সেই ক্ষমতাই নাই। মুখ্যমন্ত্রী গদিতে বসে 4 বছরের মধ্যে নিজেকে ব্যর্থ প্রমাণ করলো। তার নিজের দল দেখলো যে একে দিয়ে হবে না, তাকে সরিয়ে দিল। জানি না তাকে আবার এখানে এমপি পদে দাঁড় করানো গেল, সেও সফল হবে না। স্বাভাবিক কারণেই বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তার ব্যর্থতা আমাদের কাছে প্রমাণিত। ফলে এটা পরিষ্কার, আমরা বামপন্থীরা এই কেন্দ্রে প্রার্থী দেইনি ওই এক অভিন্ন প্রার্থীর জন্য, আবার ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেয়নি। তাহলে অভিন্ন প্রার্থী দিয়ে এখানকার 2টি কেন্দ্রেও তাদেরকে পরাস্ত করার জন্য আমরা প্রচার করছি। এবং এই প্রচারে মানুষকে আপনারা বুঝান। আপনাদের কাছে একটা লিফলেট দেওয়া হয়েছে, ইন্ডিয়া জোট যদি সরকার করে কি করবে? 30 লক্ষ শূন্য পদ পূরণ করবে। গরিব মহিলাদের পরিবারে 1 বছরে 1 লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। রেগার মজুরি সহ ন্যূনতম মজুরি সারা দেশে 400 টাকা করা হবে। চাকুরিতে মহিলাদের 50% সংরক্ষণ করবে। 5টি নিয়ে 25টি প্রতিশ্রুতি ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে রাখা হয়েছে। কেউ কেউ বলতে পারে এগুলো তো হবে না, আগে 3টা প্রতিশ্রুতিতে ভোট দিয়েছিলাম, ঠকেছি, এবার আমরা ভোট দিয়ে দেখি না হয় কিনা। এবার ঠকবো না, তার কারণ 2004 থেকে একটা ইউপিএ সরকার ছিল, বামপন্থীরা সমর্থন করেছিলাম, বলেছিলাম যে গরিবের জন্য কিছু করেন। তাই তারা সেদিন রেগা আইন প্রণয়ন করে 100 দিনের কাজের ব্যবস্থা করেছিল। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করে কম দামে দেশের প্রায় 2/3 মানুষকে খাদ্যশস্য বিতরণ করছে, যে প্রকল্প এখনো চলছে।
বনভূমিতে বাসরত উপজাতিদের আইনি অধিকার, বনাধিকার আইন প্রণয়ন করেছিল, তথ্য জানার আইন প্রণয়ন করেছিল। আমাদের কাছে এমন সরকারের উদাহরণ আছে যেখানে বামপন্থীরা যাদেরকে সমর্থন করেছিল, বামপন্থীদের সঙ্গে সহমত হয়ে গরিবের জন্য কিছু কাজ করেছিল। এবারেও ইন্ডিয়া ব্লকের তরফ থেকে যে 5টি ন্যায়ের 25টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা করা। আমরা এই রাজ্যে ভিশন ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির দুরবস্থা দেখেছি। 7ম বেতন কমিশন প্রথম বছরই 50,000 চাকরি কোথায়? 6 বছরেও তো 50,000 চাকরি ধারে কাছে যেতে পারেনি। এখন তাদের অন্য কোনো কর্মসূচি নাই। কালকে কেন্দ্রীয়ভাবে দিল্লিতে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হয়েছে। কোথাও অর্থনৈতিক কোন রকম সুস্পষ্ট প্রতিশ্রুতি নাই। শুধু একটাই কথা, মোদী এমন এক ব্যক্তি, উনি অবতার, উনি যা করেন সফলনের বিশ্বগুরু। তা আমরা দেখলাম এই দীক্ষিত ভারত, আমরা দেখলাম দেশের অগ্রগতি হয়েছে কার? 100টা ধনী পরিবারের প্রচুর উন্নতি হয়েছে, আর অন্য মানুষ শুধু গরিব হয়েছে। এবং গরিব যে হয়েছে তার প্রমাণ 80 কোটি মানুষকে মাগনা রেশন দেয়, অর্থাৎ কম দামে রেশন কেনার ক্ষমতাও নাই, কেন্দ্রীয় সরকারই স্বীকার করছে। 80 কোটি মানুষকে মাগনা রেশন দিচ্ছে। ফলে এটা পরিষ্কার যে ধনীর ধন বৃদ্ধি আর গরিবের সর্বনাশ করাই হলো এই এনডিএ সরকারের কাজ, যার মাথায় রয়েছে বিজেপি দল। কাজে একে আর ক্ষমতায় আনার কোনো দরকার নাই। আমরা ইন্ডিয়া ব্লকের সরকার করতে পারলে বেকারত্বের সাময়িক অবসান হবে, দুস্থ মহিলারা কিছু আর্থিক সাহায্য পাবে। এখানে বলে, মোদিও বলে, প্রধানমন্ত্রীও বলে, লাখপতি হয়ে গেছে 68,000 মহিলা। দেশে নাকি 3 কোটি মহিলা লাখপতি হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম সেলফ হেল্প গ্রুপের একজন মহিলাকে, তুমি তো লাখপতি, বলেন কি কেন তুমি টাকা পাও নি? তো ব্যাংকের থেকে 16 লক্ষ টাকা ঋণ পাইছি, এটা কি আমার টাকা? ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকের ঋণ 16 লক্ষ টাকা, তাতেই নাকি লাখপতি। তাই বললাম যে ঋণের টাকা কি করে দাও? বলছে আর বলবেন না, যা রোজগার হয় খাওয়ার পরে আর ঋণ দেওয়ার ক্ষমতা নাই, তাহলে কি করে ইনস্ট্রুমেন্ট দাও? বলছে আবার বন্ধন থেকে ঋণ রয়েছি, এই ইনস্ট্রুমেন্ট দেওয়া জায়গা। তার মানে কোটি কোটি মহিলাকে ঋণগ্রস্ত করে তার পরিবারকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পথ বন্ধ করে দিচ্ছে, সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। ফলে আমরা এই সতর্কবাণী জানাচ্ছি মানুষকে, তারপর মানুষ ঠিক করবে কাকে চাই, স্বৈরতন্ত্র চাই না গণতন্ত্র চাই। এই যে বিষয়গুলো আজকে ভাববার প্রশ্ন। আমি আমার আলোচনা আর দীর্ঘ না করে সকলের কাছে এটাই আমি আবেদন করব, যে একটা পরিস্থিতি তৈরি করেছে যোগদান সভা, প্রত্যেক দিন যোগদান সভা। একটা লোক আমাকে বললো 6 বছরে 6 বার যোগ দিছি আমি, আমার যোগদান আর শেষ হয় না, যতবার মিটিং ততবার যোগদান। এই যে জোর করে যোগদান করে তার দেহটাকে নেওয়া গেছে, মনটা কি নেওয়া যাবে? নির্বাচন কমিশন সুযোগ করে দিয়েছে, গোপনে আপনি তার প্রতিশোধ নিতে পারেন শুধু হাত চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।